রাখছি আমরা। আসিম মুনিরকে হেফাজতে নিল পাক সেনায়। এই মুহূর্তে বড় খবর আপনাদেরকে দিচ্ছি, আসিম মুনিরকে হেফাজতে নিল পাক সেনা। আর শামশেদ তিনি কি তাহলে পরবর্তী পাক সেনা এবং পাক সেনার ক্ষমতার হাত বদল জল্পনা প্রবল। কথা বলবো, সেই জন্য আমি বারবার বলবো আমাদের ভারতীয় মানে গভর্নমেন্টকে এবং ট্রাইফোর্সেসকে, ইন্টেলকে, এই কোনোভাবে পাকিস্তান ইজ অল অ্যাবাউট, আমি আবার এটা বলছি, আমি রিপিট করছি, পাকিস্তান ইজ অল অ্যাবাউট ডিসেপশন অ্যান্ড লাইস। সেই জন্য এইটা একটা অপটিক্স এই সময় না অনেক কাজ করে। এটা কিন্তু এও হতে পারে, নাটক হতে পারে, সাজানো নাটক, কেননা এই মুহূর্তে ভারতের আক্রমণ থেকে বাঁচার জন্য হতে হবে আসিম মুনিরকে, সেখান থেকে একটা বাঁচানোর চেষ্টা নয় কি? এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, একদম। আপনি আপনার সঙ্গে আমি 100% সহমত। এবং আরেকটা দুঃখের ব্যাপার কি জানেন, এই ইউএন এর অস্তিত্বই থাকা উচিত নয়। 1 নম্বর, মানে ইউএন এমন একটা জায়গা, রাষ্ট্রপুঞ্জ, দেখুন যখন 1948 সালে পাকিস্তান রেড করে কাশ্মীর, তখন আমাদের 47/1948, আপনারা জাস্ট ইউএন সিকিউরিটি কাউন্সিলের ওয়েবসাইটে যাবেন, গুগল থেকে, সেখানে গিয়ে রেজলিউশন দিয়ে দেখবেন পরপর আছে, ওইটার উপরে ক্লিক করবেন, পিডিএফ কপি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে 4 নম্বর পেজে যাবেন। 4 নম্বর পেজে গিয়ে দেখবেন যে একটা ক্লজ আছে, রেস্টোরেশন অফ পিস অ্যান্ড অর্ডার, সেইখানে পড়বেন। ওটাতে পরিষ্কার লেখা আছে যে যারা পাকিস্তান থেকে এসছে তারা ওখানকার লোক নয়, জম্মু কাশ্মীরের লোকাল লোক নয়। তারপরে আজকে 77 বছর ধরে তারা পিওকে দখল করে বসে আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইন্টিগ্রাল পার্ট। যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন যেটা হয়েছিল, সেটাতে কোনো জায়গার নাম ছিল না, ওরা সেটাকে জবরদখল করে রেখে দিয়েছে। এখন আমি জানি না গভর্নমেন্টের পলিসি অনুযায়ী কেন আগে এটা নেওয়ার চেষ্টা করা হয়নি। আপনার রেফারেন্ডামটা পরে হবে, আর রেফারেন্ডাম তো সিমলা চুক্তির সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে। ওরা যেহেতু 77 বছর ধরে অকুপাই করে রেখেছে, রেফারেন্ডামের তো আর প্রশ্নই আসছে না। আর সেখানে শাহবাজ শরীফ আজকে দুপুরবেলায় বলেছেন প্রতিটি রক্তবিন্দু শোধ নেবো যতক্ষণ না ওই রেফারেন্ডাম হচ্ছে, মানে গণভোট। এই হচ্ছে আসিম মুনির। অত্যন্ত বড় ব্রেক এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যে আইপিএল ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হলো। সেক্ষেত্রে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ক্ষেত্রে এবার আর আকাশ সীমা ব্যবহার করা হবে না, আকাশ পথে নয়। এবার তারা যাতায়াত করবেন, তাদের জন্য রাখা হচ্ছে স্পেশাল ট্রেন। বিশেষ ট্রেনেই এক শহর থেকে আরেক শহরে যেতে হবে ক্রিকেটারদের। আইপিএল ক্রিকেটারদের জন্য স্পেশাল ট্রেন নর্দার্ন রেলওয়ের কথা বলবো চলছে, তাতে ম্যাচ ক্যান্সেল হয়েছে এবং ধর্মশালায় ম্যাচটা হচ্ছিল এবং ব্ল্যাকআউটের কারণে মাঝপথেই ম্যাচ খেলা বন্ধ হয়ে যায়। সবকটি বিমানবন্দর এই মুহূর্তে বন্ধ রয়েছে। ওই যে পার্টিকুলার জায়গাতে ধর্মশালা যেখানে খেলা হচ্ছে, আশেপাশে সব বিমানবন্দর এই মুহূর্তে যেমনটা আমরা জানি বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ক্রিকেটারদের সুরক্ষিতভাবে নিরাপদ জায়গায় বিশেষ ট্রেনের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যাতে সমস্ত ক্রিকেটাররা, শুধু ক্রিকেটাররা নন, ব্রডকাস্টার, অফিসিয়ালসরা রয়েছে, সমস্ত ক্রু মেম্বারসদের সবাই নর্দার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু এই বিশেষ ট্রেনের অ্যারেঞ্জ করা হয়েছে পায়েল, যাতে যেহেতু বিমান পরিষেবা বন্ধ ওই রিজিয়নে, সেই জন্য ট্রেনে করে আনা হচ্ছে। আইপিএল চলবে কিনা এই সিদ্ধান্ত আগামীকাল হবে। তবে এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবে যারা প্লেয়াররা রয়েছেন তাদের মধ্যেও খানিকটা চিন্তা ছাপ আছে বা চিন্তা করছেন তারাও চাইছেন যে সেফ জোনে বা সেফ জায়গাতে তারা যাতে চলে যেতে পারেন। তাই বিসিসিআই কোনো রকম ঝুঁকি না নিয়ে তাদেরকে কিন্তু সরাচ্ছে এক বিশেষ ট্রেনের হবে না। যে কটা ম্যাচ বাকি রয়েছে তার সিদ্ধান্ত হবে আগামীকাল, এমনটাই জানা যাচ্ছে। আর এসবের মধ্যে আবারও পাক সেনার ক্ষমতার এবার কি হাত বদল, যে সম্ভাবনা রয়েছে আসিম মুনির তাকে সরিয়ে দেওয়া হবে এবং তার জায়গায় শামশেদ মির্জা, এবং পাক সেনাপ্রধান আসিম মুনিরকে এবার হেফাজতে নিল পাক সেনায়। ভাবুন একবার, পাক সেনাপ্রধান তাকে প্রথমে কয়েক ঘন্টা খুঁজেই পাওয়া যাচ্ছিল করে এই খবর সামনে চলে আসলো যে এবার পাক সেনার ক্ষমতার হাত
রাষ্ট্রপুঞ্জের কাছে বিচার হবে এই আসিম মনির, তো সেক্ষেত্রে তাকে বাঁচানোর চেষ্টা করছে পাকিস্তান। এইটা তাদের একটা চাল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। मतलब लोग भाग रहे थे, है ना, मैंने उनको समझाया, मैंने भागो मत, आराम से रहो और ध्यान रखो अपना, सारो घर में जाओ आराम से। और मैं यहाँ से हॉस्पिटल आया चक्कर लगाने। जैसे जैसे मतलब कि ये जो पाकिस्तान जो कायराना हरकत कर रहा है बार बार, जैसे कि पहले भी इन्होंने पुंछ में और भी काफी सेक्टर में इन्होंने मतलब कि कायराना हरकत की जिसमें सिविलियन को नुकसान हुआ है। जो इनकी सजा थी वो इंडिया ने इनको दे दी है। जो टेररिस्ट था उन्होंने किसी भी सिविलियन पे कोई भी अटैक नहीं किया हुआ है। ये आमतौर पर सभी सिविलियन को बता दिया जाए और इन पाकिस्तान पर ये जो टारगेट्स हैं वो किए गए हैं और खासतौर पर उन इलाकों में जहां मिलिट्री स्टेशन है, एयरफोर्स स्टेशन है और साथ ही साथ सिविल पॉपुलेशन काफी ज्यादा रहती है। क्योंकि सुंजवा जिस तरह मैं पहले भी बता रहा था उसमें पहले भी काफी बार कोशिश जो है वो की गई है अटैक करने की। इसके अलावा इंडियन एयरफोर्स के एक स्टेशन पर जो है जम्मू के, जो कि टेक्निकल एयरपोर्ट भी है, आर्मी का एयरपोर्ट भी है और साथ ही साथ वहां पर जो सिविलियन एयरपोर्ट है वो भी है। तो ऐसे में इन इलाकों को टारगेट करने की कोशिश की गई है। वहीं जम्मू के विभिन्न इलाके जिसमें जानीपुर, चट्ठा, सतवारी ब्लैकआउट किया हुआ है। सिक्योरिटी फोर्सेस के ने पूरी तरह से हिदायत दी थी कि कोई भी इस समय बाहर ना निकले और पूरी तरह से हो सकता है कि पाकिस्तान कोई मिस एडवेंचर करने की कोशिश करे, जिसका खामियाजा वो लगातार भुगत रहा है। पर अभी फिलहाल के लिए जम्मू में स्थिति जो है वो जरूर थोड़े लोग डरे हुए हैं और लोगों को कहा जा रहा है कि आप पूरी तरह से अंदर रहिए। একের পর এক প্রত্যাঘাতে একেবারে বেসামাল এই মুহূর্তে পাকিস্তান। করাচি, শিয়ালকোট, লাহোর, করাচি বন্দর, দেখো সেই করাচি বন্দরের ছবিও দেখাচ্ছে আপনাদেরকে। একেবারে সেখানে ধূলিসাৎ এবং ধ্বংসচিহ্ন দাউ দাউ করে জ্বলছে। পাকিস্তানের প্রায় 12টি শহর এই মুহূর্তে তার জন্য দায়ী শুধুমাত্র পাকিস্তান। কারণ পাকিস্তান হামলা চালায় আমাদের, আমরা চাই না, তাই আমরা কোনো নিরীহ মানুষকে টার্গেট করি না। কিন্তু পাকিস্তান তাকে নিয়ে তো আর কিছু বলার অপেক্ষাই রাখে না। আর যেই ছবিগুলো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এগুলোতে কুর্নিশ জানাতে হয় ভারতীয় সেনাকে। একদম। আর আরেকটা ব্যাপার হলো যে এখানে আমাদের দুঃখের বিষয় হলো আমাদের যেটা বলছিলাম যে পাকিস্তানি সাধারণ নাগরিকদের কথা আর ভাবলে চলবে না। কেননা ওখানে আপনাকে যদি মারতে হয়, এলিমিনেট করতে হয়, সেখানে কোলাটেরাল ড্যামেজ হবেই, সাধারণ নিরীহ মানুষ প্রাণ যাবেই। আমরা কিন্তু ওরকম সিভিলিয়ানদের দিকে টার্গেট করে শেলিংটা করি না, কিন্তু ওরা সিভিলিয়ানদের হাউসে আশ্রয় নেয় এই করতেই যে ভারত, ওরা খুব ভালোভাবে বুঝে গেছে, ওরা ভারতের সাইকিটা বোঝে যে এরা একটা ভদ্র দেশ, এরা কোনোদিন মারবে না সাধারণ মানুষকে। তাহলে ট্রেনের ব্যবস্থা করতে হবে, কিন্তু ট্রেনের ব্যবস্থা করতে গেলে দেখুন যত ফাস্টলি ট্রেনটা আসুক
আপনার অন্তত ওই সময়টা তো অনেক বেশি লাগবে তাতে। আর ট্রেন ফ্লাইটের মতন কমফোর্টেবল নয়, সময়টা বেশি লাগবে। অতএব আইপিএল তো মানে ওই ট্রেন থেকে নেমে তার ধকল কাটাতে যতই লাক্সারির মধ্যে আসুন, তো সে একটা ভেন্যু থেকে ধরুন দিল্লি থেকে কলকাতা আসবে, জায়গায় বিএলের হামলা, অর্থাৎ ঘরে বাইরে একেবারে চাপে চিড়ে চাপটা দশা পাকিস্তানের। ঘরে বাইরে ব্যাপক চাপে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, গ্যাস পাইপলাইন উড়িয়ে দিল বালুচ বিদ্রোহীরা। কুয়া যায় 4 জায়গায় বিএলের হামলা, এবং এই হামলায় একেবারে আরো বেশি করে কোণঠাসা বা বলতেই পারেন যে চিড়ে চাপটা দশা এই মুহূর্তে পাকিস্তানে। ঘর সামলাবে নাকি বাইরে, ঘরে বাইরে জানবেন তার মানে কি বলবো, কোনো শব্দই তার জন্য যথেষ্ট হয় না। আর ওদেরকে গানশিপ হেলিকপ্টার দিয়ে মারতো সেনা, এবং এখনো বোধহয় মারে রাস্তায় ঘাটে চারদিকে। আর বালুচিস্তান একটা স্বাধীন জায়গা ছিল, সেটা ব্রিটিশরা এবং এই মোহাম্মদ আলী জিন্না মিলে তারা একদম ষড়যন্ত্র করে ওই বালুচিস্তানকে একদম মানে অফিসিয়াল পেপারে তাদের বলা হলো যে তারা নিজেরাই মানে অটোনমাস একটা জায়গা। তো সেই জিনিস ওখানে ওরা ইউজও করতে পারে না, এবং সেখানে বালুচিস্তান সেগুলোকে যে নিয়ে একটা ওরা ভালোভাবে থাকবে, তাদের উন্নতি হবে, সেটা কোনোদিন করতে দেয়নি। তাই বালুচরা অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত। সেই বালুচরা মানে যখন হাতে গানস তুলে নেয়, তার মানে আপনি ভাবুন যে কি অত্যাচার সহ্য করলে ওই কুর্দিশ মহিলারা যেভাবে হাতে গানস নিয়ে ওদেরকে পরাজিত করেছিল। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন মানে স্তম্ভিত হয়ে যাবে। তারপরে রাক্কার রাস্তায় তারা নেচে সেলিব্রেট করেছিল, সেই ভিডিওটা দেখার মতো, যেখানে ওদেরকে বিক্রি করতো ওই রাক্কার রাস্তায়। এবং সেই আইসিস পরাজিত হয়েছে। সেই আইসিসের যে চিফ, সে আজকে পালিয়ে এখন রাশিয়ায় আশ্রয় আছে। তো এই হচ্ছে অবস্থার বিএনপি যে মানে অপোজিশন, তাদের সাংসদেরা বলছেন যে এরকম রাস্তাঘাটে বেরোনো যায় না, চুরি রাহাজানি, মহিলাদের সম্ভ্রম নিয়ে ছেলে খেলা, ডাকাতি একদম সাংঘাতিক বেড়ে গেছে। আর সমন্বয়করা তারা পয়সা উড়িয়ে যাচ্ছে, মানে কম্বল বিতরণ করতে গিয়ে হেলিকপ্টার নিল, দুদিনে কত 2.5 কোটি টাকা না কত নষ্ট করে দিল, মানে কোনো ঠিক ঠিকানা নেই। উনি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের অ্যানালিসিসটা কোনোদিন পড়েছেন বলে তো আমার মনে হচ্ছে না। উনি কি করে অর্থনীতিবিদ, ওই ইমরান খান জাপান আর জার্মানির বর্ডার খুঁজে পেয়েছিলেন অক্সফোর্ডে পড়ে। তো আমি তাই তখন জিজ্ঞেস করেছিলাম যে অক্সফোর্ড কি টাকা নিয়ে ডিগ্রি দেয় নাকি? মানে এটা তো হয় না। ওকে স্পেশালি কিছু ফেসিলিটি দিয়েছিল কিনা অক্সফোর্ড ভগবান জানে। জাপান আর জার্মানি বর্ডার সে আপনি ভাবুন আপনারা, সে আবিষ্কার করে বসলো ইমরান। আজকে রাতের ঘুম উধাও শুধু পাকিস্তানের হয়নি, রাতের ঘুম উড়ে গেছে একদিকে তো চীন এবং পাকিস্তানের নয়া ফ্রেন্ড বাংলাদেশে। একদম একদম ওরা ওখানে আপনার ওই বাংলাদেশ করতে গেছিল। ওরা ভুলে গেছে, দেখুন ওখানে একটা মানে আমি কি বলবো আপনাকে, শেখ মুজিব এবং তার, আমি এগুলো পড়া, এবং তার সঙ্গে তার সহোদর ছিলেন, সে তাদেরকে জেলের খাতায় এন্ট্রি করার যে খাতা, সেটাতে সাইন পর্যন্ত করেনি, ঢুকে গুলি করে মেরেছিল। এবং যাবার সময় বলে গেছিল যে জেলারকে এবং অন্যান্য লোকেদের জেলেদের যে যদি কেউ বেঁচে থাকে আমাদেরকে খবর দেবে, এসে মেরে যাও। তারপরে তাকেও বিশ্বাস হয়নি, আবার তারা নিজেরাই ফেরত এসছে। ফিরে এসে তার মধ্যে একজন একটু জল দাও বলে বলছিলেন, তাকে বেয়নেটের খোঁচা দিয়ে দিয়ে মেরেছে। কোন সন্তানেরা তারা আজকে আপনার বাংলাদেশের উন্নতি প্রকল্পে আপনার ওদেরকে ডেকে নিয়ে এলো। আর সমস্ত সমন্বয়করা আইএসআই এর ট্রেনিং এ গেছে পাকিস্তানে, সমস্ত সমন্বয়করা। তো সেই বাংলাদেশটা আমরা, বাংলাদেশ নামেই আছে ওটা। ওই বাংলাদেশে তো ভাবুন, যিনি প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশে বসে আছেন এক্সাইলে। আমরা কেন রেখেছি? বিকজ আমরা তাকে সম্মানটা করি, তিনি আসল প্রধান।
ওই দুজন বোন বেঁচে আছেন আর তাদের পরিবার, তাদেরকে ওরা মেরে দেবে এই মুহূর্তে যদি উনি ফেরত যান। একেবারে মিস্টার ঘোষ, যে আরো একবার একটু ছবিগুলো আমি দেখিয়ে নিই। এই মুহূর্তে যে ছবিগুলো আপনাদের সামনে রাখছি আমরা, এই ছবি হচ্ছে একেবারে পাকিস্তানে একাধিক শহরের এই ছবি। এখনো অব্দি যেমনটা আমরা জানতে পারছি প্রায় 12টা শহরে মিসাইল হানা, ড্রোন উড়ে আসে, তা একেবারে নামিয়ে দেয় ভারত। জলন্ধরের ছবি দেখুন, আপনাদের সামনে রাখছি আমরা জলন্ধরের ছবি। আজ আমরা দেখি ঠিক 8টার পর, রাত 8টার পর হঠাৎ করে আমরা দেখি যে ভারতের আকাশ সীমায় একের পর এক পাক ড্রোন, এই পাক ড্রোন, এই ড্রোনগুলোর মাধ্যমে পাকিস্তান হামলা করতে প্রত্যাঘাত করি, তখন একেবারে লাজে গোবরের দশা পাকিস্তানের। আর এরই মধ্যে একেবারে ঘরে इन्हें बताएंगे भी मुसलमान की ताकत क्या है। 3 मिसाइल गिराए गए, 3 ड्रोन गिराए गए। इस वक्त इमरान खान को पाकिस्तान की जरूरत नहीं है, बल्कि पाकिस्तान को इमरान खान की जरूरत है। अवाम तैयार है, अवामी मेजॉरिटी रखने वाले लीडर को रिहा किया जाए फौरी तौर के ऊपर, अवामी लीडर को रिहा किया जाए फौरी तौर के ऊपर। अवाम निकलेगी, जंग भी जीतेंगे। ইমরান খানের সমর্থকদের বক্তব্য, আর এতেই এই সমর্থকদের যে বক্তব্য আপনাদের সামনে রাখছি, সম্ভাবনা রয়েছে যে এবার হয়তো ইমরান খানের জেল মুক্তি হতে পারে, কারণ চরম ডামাডোল এই মুহূর্তে পাকিস্তানে। একদিকে পাক প্রধানমন্ত্রী কোথায় তার দেখা পাওয়া যাচ্ছে না, বাংকারে গিয়ে আত্মগোপন করেছেন পাক প্রধানমন্ত্রী, আর অন্যদিকে পাক সেনা প্রধান তাকে হেফাজতে নেওয়া পাক সেনা এবং নতুন সেনা প্রধানের নাম ভেসে ওঠা, এই পুরোটাই নাটক, পুরোটাই একটা নিখুঁত চিত্রনাট্য, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। इस वक्त इमरान खान को पाकिस्तान की जरूरत नहीं है, बल्कि पाकिस्तान को इमरान खान की
দেখছি সত্যি করে মহিলাদের সামনে তাদের স্বামীকে খুন করা হয়, কারোর বাবাকে খুন করা হয়, কারোর জেঠু কাকা তাদেরকে খুন করা হয় এবং একেবারে অসহায় অবস্থায় মহিলারা, তাদেরকে বলা হয় যাও নিজের সরকারকে গিয়ে বলো। একেবারে নিরস্ত্র নিরীহ মানুষ তাদেরকে টার্গেট করা হয়। আর তারপরেই ভারত একেবারে বলে দিয়েছিল যে একেবারে জঙ্গিদের, সন্ত্রাসবাদীদের খুঁজে খুঁজে তাদেরকে শাস্তি দেওয়া হবে, জবাব দেওয়া হবে। এবং আমরা দেখলাম তার ঠিক 14 দিনের মাথায় এবং যার জন্য বুধবার রাতে আমরা দেখি প্রায় 15টি সেনা ছাউনি, ভারতের সেনা ছাউনি টার্গেট করে পাকিস্তান ড্রোন হামলা চালানো, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়। আর তারপর বৃহস্পতিবার ঠিক সন্ধে শেষ 8টা নাগাদ, রাত 8টার পর থেকেই আমরা দেখি যে একে একে পাক ড্রোন ভারতের আকাশে জম্মু, পাঠানকোট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মূলত জম্মু সহ সীমান্তবর্তী এলাকায় পাক আমাদেরকে বারবার করে জানান দিচ্ছে যে আমরাই ভারত কখনো হামলা চালায় না, ভারত চায় না নিরীহদের জীবন কাটতে, ভারত চায় না কোনোদিন যুদ্ধের। কিন্তু যখন ভারতের বুকে হামলা আসে, ভারতকে রক্তাক্ত করা হয়, তখন ভারত যা চুপ করে থাকে না, তার প্রমাণ এই ছবিগুলো। একদম তাই। আর আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে বলবো। দেখুন, এই যে ইমরান সেইটা কিন্তু পাল্টাবে না। তো সেই জন্য এই শামসের মির্জাই আসুক আর শামসুদ মির্জা যেই আসুক, মির্জা গালিব আসুক, ও পাকিস্তান কোনোদিন পাল্টাবে না। সেই জন্য এইটাই সুযোগ পাকিস্তানকে একদম সমূলে শেষ করে দেওয়া, কোমর একদম ভেঙে দেওয়া। সে যেই আসুক, পাকিস্তান সেনাবাহিনীতে চেঞ্জ হলে পাকিস্তান চেঞ্জ হবে না মেন্টালিটি। সেই জন্য পাকিস্তানের এমন হাল করতে হবে আজকে রাত, সারা রাত, এবং এটা তাদের কথা ভাবুন, সেই অধিবাসীদের কথা ভাবুন। জম্মুতে, আপনার জলন্ধরে, তারপরে ধর্মশালায়, তারপরে আপনার জয়সলমীরে, সমস্ত জায়গায়, পুঞ্চে, তো যেসব জায়গায় পাকিস্তান হামলা চালিয়েছে সেইখানকার কথা ভাবুন। তাদের অবস্থা কি? আমরা যদি বিনিদ্র রজনী কাটাতে পারি, সেইখানে তাদের মেন্টাল স্টেট দেখুন। কি চ্যানেলের মাধ্যমে অনুরোধ করেছি, আবার আজকে করে যাচ্ছি, কলকাতা পুলিশের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে, প্রতিটা থানায় সাইরেন অ্যাক্টিভেট করুন। আমি যেখানে থাকি, আমার একপাশে বেহালা বর্ণশ্রী থানা, একপাশে বেহালা থানা, কোনোটাতে আমি সাইরেন বাজতে শুনিনি। আমি বারবার কিন্তু কলকাতা পুলিশকে অনুরোধ করেছি সাইরেন লাগাতে। সাইরেন তো দুর্যোগেও লাগে, সাইক্লোনের সময়ও লাগে। সেই জন্য সাইরেন ইজ আ মাস্ট। সাইরেন ছাড়া এই ভারতের 12টি শহর, যেমনটা জানা যাচ্ছে, শুরুতেই বলি পাক রাজধানী ইসলামাবাদ একেবারে বুকে প্রত্যাঘাত ভারতের। এরই সঙ্গে করাচি, লাহোর, সিয়ালকোট, করাচি বন্দর, একাধিক জায়গায় একেবারে প্রত্যাঘাত ভারতের, মুহূর্তের জবাব ভারতের। ভারত আবারও পাকিস্তানকে মুহূর্তের জবাব দিচ্ছে। সেই অপারেশন সিন্দুরের পর পাকিস্তান বিমান, এখনো 4টি যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে ভারত। আর সব থেকে বড় কথা, পাকিস্তান যেখানে এখানে দৈন্যদশা চলছে, তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, কোমর ভেঙে গিয়েছে, অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে, নিজেদের মধ্যে দলাদলি চলছে, এই সবের মধ্যে তাদের এই যে আস্ফালন এবং তার পাল্টা যখন প্রত্যাঘাত পাকিস্তান পাচ্ছে, তখন পাক প্রধানমন্ত্রী তিনি কোথায়? তিনি উত্থান থেকে উঠল। ভারতের প্রত্যাঘাতে এই মুহূর্তে কাঁপছে পাকিস্তান। আমরা কথা বলবো নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আবারও সরাসরি। মিস্টার ঘোষ, এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক প্রত্যাঘাত এবং 12টি শহরে, পাকিস্তানের 12টি শহরে আমাদের এই প্রত্যাঘাতে পাক প্রধানমন্ত্রী উধাও। এটাই তো হওয়ার ছিল। আর আমি যেটা বলছিলাম, আমি একটা অন্য ডেফিনেটলি মানে গ্ল্যাড যে এইভাবে করা হচ্ছে। এবং আমি তাদের বলেছিলাম করাচি পোর্ট শুড বি ইন ফ্লেমস,
সাবমেরিন বেস গুড়িয়ে দিতে হবে, করাচি ক্লিফটন এরিয়া উড়িয়ে দিতে হবে যেখানে দাউদ থাকে, যে মিলিটারি হসপিটালে লুকিয়ে থাকে। আমরা দেখতে যাব না কত রোগী আছে কি আছে, কেননা ওদেরকে দেখতে গেলে আমরা বাঁচবো না। তো সেই জন্য এইখানে ক্লিফটন এরিয়া পুরো উড়িয়ে দিতে হবে। দাউদ, ছোটা শাকিল যে আছে তো আইএনএস বিক্রান্ত এগোচ্ছে করাচির দিকে, আইএনএস সুরাত আমি একটুখানি বলতে পারি যে করাচির দিকেই যাচ্ছিল। তো করাচি আজকে বোধহয় জ্বলবে, করাচি জ্বলবে। আর একটা জিনিস আমি বলি, আমি এটা রাশিয়ান প্রেসিডেন্টের অফিসে এইটুকুনি রিমাইন্ড করেছি কোনো অন্য প্ল্যাটফর্ম থেকে রাশিয়ান প্রেসিডেন্টকে। এর আগে রাশিয়ান বিদেশ মন্ত্রী যখন বলছিলেন যে সমাধান পলিটিক্যাল করুন, সলিউশন, তারপরে হঠাৎ করে ঘুরে গিয়ে পুতিন বললেন আমেরিকান ফ্লিটকে আটকে ছিল নিউক্লিয়ার ফ্লিট কাটিয়ে। আর যখন সোভিয়েত ইউনিয়নকে ছিন্ন বিচ্ছিন্ন করছিল আমেরিকা এই পাকিস্তান কে অ্যাক্টিভ সাপোর্ট নিয়ে পাকিস্তানের, তখন থেকেই তো পাকিস্তানে উগ্রপন্থা জন্ম নেয়, যার জন্মদাতা কিন্তু আমেরিকা। there is no bigger terror state than আমেরিকা, মানে নেই আর্থে। পাকিস্তান আছে, সব আছে, এরা প্রশ্রয় দিয়েছে। যাই হোক, তখন কিন্তু চায়না নীরব দর্শক ছিল। এটা রাশিয়াকে আমি রাশিয়ার মানে ইন অল ওয়েদার ফ্রেন্ড, দে আর অল ওয়েদার ফ্রেন্ড। আর আমি একটু ডিফার করছি আর.কে দাস স্যারের সঙ্গে। এখানে আমাদের বাংলাদেশকে অবহেলা করলে কোনোদিন চলবে না, এবং চায়নাকে অবহেলা করলে কোনোদিন চলবে না। লজিস্টিক্যাল সাপোর্ট তো ওরা দেবেই, কিন্তু তার সঙ্গে চায়নার ইন্টারেস্টটা দেখবে। এই সময় ঠিক এই জায়গায় আমি আসছিলাম মিস্টার ঘোষ, ঠিক এই জায়গাতে একদিকে চীন আর অন্যদিকে এখন বাংলাদেশ 2.0। এইখানে আসিম মুনির এবং ওরা কি করেছেন দেখুন, ওরা এমিরেটসের ফ্লাইটে আসিম মুনির, আসিম মালিক দুজনে এসছে, আর একটা দেশের, তৃতীয় দেশের কমার্শিয়াল ফ্লাইটে। কেননা ওরা যদি পাকিস্তান এয়ারফোর্সের প্লেনে আসতো, আমাদের ইন্টেল যথেষ্ট সক্ষম, সেটা উড়ে যেত, কিন্তু ইন্ডিয়াকে ওরা টাচ করতে পারতো না। আমরা যে প্রযুক্তি ব্যবহার করতাম, এইটুকুনি আপনাদেরকে আমি অ্যাসিওর করে যাচ্ছি আজকে অন ক্যামেরা। আর তারা ইন্ডিয়াকে কোনোদিন ব্লেম করতে পারতো না। সিং ক্যান্টনমেন্ট আর ঢাকা ক্যান্টনমেন্ট এইসব জায়গায় আপনার ট্রেনিং দিচ্ছে এবং গেরিলা ওয়ারফেয়ারে ট্রেনিং দিচ্ছে পুরো দস্তুর। ওখানে এসএসজি আছে, ওখানে আপনার পাকিস্তান আর্মি রেগুলার্স আছে এবং উগ্রপন্থীরা আছে। ওখানে কে নেই বলুন? আল কায়দা আছে, এবিটি আছে, মানে আল কায়দার সংস্করণ, তার সঙ্গে আপনার আইসিস আছে, আর আপনার ওটার নাম কি, হিজবুত তাহরি আছে, জামাত আছে, হামাজ আছে, ওইভাবে ইউজ করার জন্য। সেখানে কিন্তু বাংলাদেশ ম্যাটার করে না। আরেকটা জানবেন যে ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশের সেনা চিফ এখন, তিনি জামাত শিবিরের লোক। এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি ইন্ডিয়া গেটের সামনে মাইকিং, দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। ইন্ডিয়া গেটের সামনে মাইকিং চলছে এই মুহূর্তে, নয়াদিল্লির ছবি সরাসরি জি 24 ঘন্টায়। চলছে, খালি করা হচ্ছে ইন্ডিয়া গেটের সামনের জায়গা। দেখুন এইভাবে মাইকিং চলছে এবং বারবার করে বলা হচ্ছে এই জায়গাটা খালি করে দিতে, অর্থাৎ ইন্ডিয়া গেটের সামনের অংশ একেবারে খালি করে দিতে বলা হচ্ছে, চলছে মাইকিংও। वो आए थे कि उसका ड्रोन्स उनको ब्लास्ट कर दिया ऊपर ही। कोई मतलब इतनी कैजुअलिटी नहीं, कोई किसी किस्म की वो जमीन पे ब्लास्ट नहीं हुआ, एयर में। पाकिस्तान जो कायराना हरकत कर रहा है बार बार, जैसे कि पहले भी इन्होंने पुंछ में और भी काफ़ी सेक्टर में इन्होंने मतलब कि कायराना हरकत की जिसमें सिविलियन को नुकसान हुआ है। जो इनकी सज़ा थी वो इंडिया ने इनको दे दी है। जो टेररिस्ट था उन्होंने किसी भी सिविलियन पे कोई भी अटैक नहीं किया हुआ है। ये आमतौर पर सभी सिविलियन को बताया दिया जाए और इन पाकिस्तानों को भी बता दिया जाए कि हम आर्मी हमारी डिफेंस है, जो इन्होंने किसी भी सिविलियन पे अटैक नहीं किया हुआ। इन्होंने सिर्फ अपना एक बदला लिया है, जो कि एक अभी पहलगाम में हुआ था। উড়ি সেক্টরের ছবি আপনাদের সামনে রাখছি, একেবারে আকাশ, স্থল, জলপথে ভারতের প্রত্যাঘাত। একের পর এক পাকিস্তানের একের পর এক শহরে ভারতের প্রত্যাঘাত, এবং ভারতের প্রত্যাঘাতে একেবারে কালো অন্ধকারে ডুবে গিয়েছে এই মুহূর্তে পাকিস্তান, এবং সেখানে বারবার করে চলছে সাইরেন বাজানো হচ্ছে, এবং একই সঙ্গে পাক প্রধানমন্ত্রী তিনি কোথায় বৈঠক আপনাদেরকে যেমনটা জানা
বলছিলাম শুরু থেকেই যে এই প্রত্যাঘাতের পর যেমন প্রত্যাঘাত শুরু হয়ে গিয়েছে, একই সঙ্গে বারবার করে মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে। একদিকে প্রধানমন্ত্রী তিনি অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন, অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী তিনি বৈঠক করেন তিন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে, এবং মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনে কথা বলেন বিদেশ মন্ত্রী। কি করবে, কোথায় যাবে সেটা বুঝে উঠতে পারছে না তারা। এখন গাঢ় অন্ধকারে ডুবে গিয়েছে গোটা পাকিস্তান। মিস্টার ঘোষ, ঠিক তাই। এই যে দেখছেন ইন্ডিয়া গেটের সামনে এখন যে ছবিটা, আমি যতদূর অ্যাসেস করছি ভারত খুব বড় একটা জায়গা আঘাত করেছে। ডেফিনেটলি আমি একটু পরে হয়তো আপনারা সেটা আমরা আরো হতে পারবো। আমি অ্যাসেস করছি এটা ডেফিনেটলি। যে জায়গাগুলো আপনি যেমনটা বলছিলেন যে পাকিস্তানে একেবারে বড় বড় জায়গায় প্রত্যাঘাত ভারতের, ইসলামাবাদ রয়েছে, লাহোর রয়েছে, করাচি রয়েছে, করাচি বন্দর রয়েছে, সিয়ালকোট রয়েছে, এবং সেই সব জায়গায় একেবারে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, এবং সেই সব জায়গায় আঘাত বা প্রত্যাঘাত, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যাঘাত ভারতের। এক্স্যাক্টলি তাই। আপনাদেরকে একটা কথা বলছি এই প্রসঙ্গে। যখন অফ ইন্ডিয়া বলা হয়, আপনি ভাবতে পারবেন না তার সামনে একটা নালা আছে, একটা বস্তি আছে, একটা নালা আছে খাঁড়ি মতন, ওইটা সমুদ্র থেকে এসে ঢুকেছে। তো ওখান থেকে আমি হাঁটি ফাটি মানে ওয়াক করে মেরিন ড্রাইভের দিকে চলে যাই, বা গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে চলে যাই, তাজের দিকে চলে যাই, কোলাবা কজওয়ে ওদিকটা চলে যাই, যে দিকটা ওরা আক্রমণ চালিয়েছিল। তো সেই নালা দিয়ে কিন্তু কাসাবরা ওঠে, ওই খাঁড়িটা দিয়ে। ভাবতে পারেন ওইখানে সিকিউরিটি কত বেশি, মানে ওই সতর্কতাটা ছিল না বলে কিন্তু ওরা মেহেন ঘটিয়ে দিল। তারপরে 7 দিনের জন্য প্রায় পুরো মুম্বাই সিজ করে নিল। সেই একই জিনিস কলকাতায় কিন্তু সময়ের অপেক্ষা। আমরা যদি এইটাকে এইভাবে ছেড়ে দিই, বাংলাদেশকে যদি অবহেলা করি, চায়নাকে যদি অবহেলা করি, বিশেষ করে এখন বাংলাদেশ, মানে বাংলাদেশ নেই। আমাদের এখানে ভাবতে হবে IIM ক্যালকাটা আছে, আচ্ছা, তারপরে আপনার চিড়িয়াখানা আছে, হর্টিকালচারাল SSG ট্রেনিং পাওয়ার লোকেরা, তারা আপনার ওই জ্যান্ত সাপ কেটে, আমাদের প্যারাইসোপো তাই করে, জ্যান্ত সাপ কাটলো, মেরে ফেলে ওই পুড়িয়ে নিল একটুখানি, সেই খেয়ে ওরা সাস্টেইন করে যেতে পারে মাসের পর মাস জঙ্গলের মধ্যে। সেই জন্য কিন্তু এদেরকে পাচ্ছে না, এবং ফায়ার করছে, সমস্ত করছে। এদের সঙ্গে ওই পেটি টেররিস্ট, সাধারণ টেররিস্ট, তাদের অনেক তফাৎ কোয়ালিটি। তো সেই জন্যই আমি বলবো যে আমরা যাতে কোনোভাবে ঢিল না প্রবেশ হয়। তো সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করেছি NSG হাব, যেটা করাচির ছবি দেখাবো আপনাদের সামনে। করাচি যেন একেবারে ধ্বংসস্তূপ। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। এই ছবি করাচির, এবং করাচি এখন ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। ভারতের প্রত্যাঘাতে করাচি এখন ধ্বংসস্তূপ। জ্বলছে করাচি, বিস্ফোরণের শব্দ মুহুর্মুহু করাচি। করাচির সেই ছবি আপনাদের সামনে রাখছি। মুহূর্তের জবাব কাকে বলে বারবার করে ভারত দেখাচ্ছে পাকিস্তানকে, পাকিস্তানকে বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে আমাদের উপর হামলা আনলে আমরাও যে চুপ করে থাকবো না, তার পাল্টা জবাব হবে, প্রত্যাঘাত হবে। সেটা ছবি, এই করাচির ছবি, এবং মাইকিং চলছে। শুনুন সেই মাইকিং এর শব্দ। तमाम एहलियाने मोहल्ला के लोग लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का विर्द करें। ऐलान ऐलान ऐलान, एक जरूरी ऐलान समाअत फरमाएं। तमाम एहलियाने मोहल्ला के लोग ऊपर रोड वाली तरफ चले जाएं, क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी को यहाँ से थोड़ी देर के लिए शिफ्ट करें। बहुत बहुत शुक्रिया। থাকতো তাহলে বারবার করে ভারতের নিরীহ মানুষদের টার্গেট তারা করতো না, হতো না পেহেলগাঁওয়ের মতো হামলাও। আমরা হামলা করি না, আমরা প্রত্যাঘাত করি, আমরা মুহূর্তের জবাব দিই, আর সেই মুহূর্তের জবাবে ছন্ন ছাড়া পাকিস্তান। করাচি বিমানবন্দর, করাচি বন্দর, করাচি এখন রীতিমতো ধুলোয় মিশে গিয়েছে, চারিদিকে আগুন জ্বলছে, এবং তারপরে তাদের
উদ্দেশ্য তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না शुक्रिया। अपने बच्चों को अपने बुजुर्गों को ले আগে অনেকটা গেছে 12টার পর থেকে মানে সারা রাত ভোর কালকে সারা দিন পাকিস্তানকে একদম জাস্ট গুঁড়িয়ে দিতে হবে, এছাড়া হয় ওরা নয় আমরা। এটা হচ্ছে আর পার কি লড়াই একে বলা হয়, এইটা ছাড়া উপায় নেই। এটা আমাদের সার্ভাইভালের কোয়েশ্চেন। অনেক সহ্য করা হয়েছে, মানে করে রেখে দিয়েছে। এখন আমি জানি না গভর্নমেন্টের পলিসি অনুযায়ী কেন আগে এটা নেওয়ার চেষ্টা করা হয়নি। আপনার রেফারেন্ডামটা পরে হবে, আর রেফারেন্ডাম তো সিমলা চুক্তির সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে। ওরা যেহেতু 77 বছর ধরে অকুপাই করে রেখেছে, রেফারেন্ডামের তো আর প্রশ্নই আসছে না। আর সেখানে শাহবাজ শরীফ আজকে দুপুরবেলাই বলেছেন প্রতিটি রক্তবিন্দু শোধ নেবো যতক্ষণ না ওই রেফারেন্ডাম হচ্ছে, মানে গণভোট। এই হচ্ছে আসিম মুনির। আমরা টু নেশনস থিওরিতে বিশ্বাস করি না বলেই আমরা আজকে ভারতবর্ষে আছি। এইটা ভারতের মুসলিমদের সঙ্গে মানে কোয়ালিটেটিভ তফাৎ। ওরা নিজেরাই ওখানকার মুসলিমরা মানে একদম মানে কি বলবো, ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। ওদের নিজেদের আটার জন্য রাস্তায় মারামারি করে ভাবুন, আর সে এখানে যুদ্ধ করছে আটার জন্য। থাকুন প্লিজ, এই মুহূর্তে আরো একটা বড় ব্রেক আপনাদেরকে জানাবো হবে। এই বিশেষ ট্রেনে আইপিএল ক্রিকেটারদের জন্য স্পেশাল ট্রেন নর্দার্ন রেলওয়ে। অত্যন্ত বড় ব্রেক এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যে আইপিএল ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হলো। সেক্ষেত্রে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ক্ষেত্রে এবার আর আকাশ সীমা ব্যবহার করা হবে না, আকাশ পথে নয়। এবার তারা যাতায়াত করবেন, তাদের জন্য রাখা হচ্ছে স্পেশাল ট্রেন। বিশেষ ট্রেনেই এক শহর থেকে আরেক ম্যাচ ছিল যেটা ক্যান্সেল হয়েছে এই পরিস্থিতির জন্য, যে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে তাতে ম্যাচ ক্যান্সেল হয়েছে এবং ধর্মশালায় ম্যাচটা হচ্ছিল এবং ব্ল্যাকআউটের কারণে মাঝপথেই ম্যাচ খেলা বন্ধ হয়ে যায়। সবকটি বিমানবন্দর এই মুহূর্তে বন্ধ রয়েছে। ওই যে পার্টিকুলার জায়গাতে ধর্মশালা যেখানে খেলা হচ্ছিল আশেপাশে সব বিমানবন্দর এই মুহূর্তে যেমনটা আমরা জানি বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ক্রিকেটারদের সুরক্ষিতভাবে নিরাপদ জায়গায় বিশেষ ট্রেনের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যাতে সমস্ত ক্রিকেটাররা শুধু সিদ্ধান্ত হবে আগামীকাল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নর্দার্ন রেলওয়ে তরফ থেকে কিন্তু এই বিশেষ ট্রেনের অ্যারেঞ্জ করা হয়েছে পায়েল, যাতে যেহেতু বিমান পরিষেবা বন্ধ ওই রিজিয়নে, সেই জন্য ট্রেনে করে আনা হচ্ছে। আইপিএল চলবে কিনা এই সিদ্ধান্ত আগামীকাল হবে। তবে এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবে যারা প্লেয়াররা রয়েছেন তাদের মধ্যে খানিকটা চিন্তা ছাপ আছে বা চিন্তা করছেন তারাও চাইছেন যে সেফ জোনে বা সেফ জায়গাতে তারা যাতে চলে যেতে পারেন। তাই বিসিসিআই এবং সেক্ষেত্রে আগামীতে আইপিএল ম্যাচ হবে কি হবে না, যে কটা ম্যাচ বাকি রয়েছে তার সিদ্ধান্ত হবে আগামীকাল, এমনটাই জানা যাচ্ছে। আর এসবের মধ্যে আবারও পাক সেনার ক্ষমতার এবার কি হাত বদল, যে সম্ভাবনা রয়েছে আসিম মুনির তাকে সরিয়ে দেওয়া হবে এবং তার জায়গায় শামশেদ মির্জা, এবং পাক সেনাপ্রধান আসিম মুনিরকে এবার হেফাজতে নিল পাক সেনায়। ভাবুন একবার, পাক সেনা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার টিকিও দেখা যাচ্ছে না, আর তারপর হঠাৎ করে এই খবর সামনে চলে আসলো যে এবার পাক সেনার ক্ষমতার হাত বদল, আসিম মুনিরকে হেফাজতে নিল পাক সেনায়। আসলে এটা পুরোটাই একটা নাটক, আই ওয়াশ, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ রাষ্ট্রপুঞ্জের কাছে বিচার হবে এই আসিম মুনির, সেক্ষেত্রে তাকে বাঁচানোর চেষ্টা করছে পাকিস্তান। এটা তাদের একটা চাল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। कुछ नहीं आ जाए, ऐसे देखा यहाँ पे सब कुछ ठीक रहा। मतलब लोग भाग रहे थे, है ना, मैंने उनको समझाया, मैंने भागो मत, आराम से रहो और ध्यान रखो अपना, सारो घर में जाओ आराम से। और मैं हंसी हॉस्पिटल आया चक्कर लगाने। जैसे जैसे मतलब कि ये जो पाकिस्तान जो कायराना हरकत कर रहा है बार बार, जैसे कि पहले भी इन्होंने पुंछ में और भी काफी सेक्टर में इन्होंने मतलब कि कायराना हरकत की जिसमें सिविलियन को नुकसान हुआ है। जो इनकी सजा थी वो इंडिया ने इनको दे दी है। जो टेररिस्ट था उन्होंने किसी भी सिविलियन पे कोई भी
इंटरनेशनल बॉर्डर से सटे 3 डिस्ट्रिक्ट हैं जिसमें जम्मू, सांबा और कठुआ, वहां पर ये जो टारगेट्स हैं वो किए गए हैं और खासतौर पर उन इलाकों में जहां मिलिट्री स्टेशन है, एयरफोर्स स्टेशन है और साथ ही साथ सिविल पॉपुलेशन काफी ज्यादा रहती है, क्योंकि सुंजवा जिस तरह मैं पहले भी बता रहा था उसमें पहले भी काफी बार कोशिश जो है वो की गई है अटैक करने की। इसके अलावा इंडियन एयरफोर्स के एक स्टेशन पर जो है जम्मू के, जो कि टेक्निकल एयरपोर्ट भी है, आर्मी का एयरपोर्ट भी है और साथ ही साथ वहां पर जो सिविलियन एयरपोर्ट है वो भी है। तो ऐसे में इन इलाकों को टारगेट करने की कोशिश की गई है। इस समय हम राजौरी मौजूद हैं, यहाँ पर भी पूरी तरह से ब्लैकआउट किया हुआ है। सिक्योरिटी फोर्सेस के ने पूरी तरह से हिदायत दी थी कि कोई भी इस समय बाहर ना निकले और पूरी तरह से हो सकता है कि पाकिस्तान कोई मिस एडवेंचर करने की कोशिश करे, जिसका खामियाजा वो लगातार भुगत रहा है। पर अभी फिलहाल के लिए जम्मू में स्थिति जो है वो जरूर थोड़े लोग डरे हुए हैं और लोगों को कहा जा रहा है कि आप पूरी तरह से अंदर रहिए। প্রত্যাঘাতে একেবারে বেসামাল এই মুহূর্তে পাকিস্তান। করাচি, শিয়ালকোট, লাহোর, করাচি বন্দর, দেখুন সেই করাচি বন্দরের ছবিও দেখাচ্ছে আপনাদেরকে। একেবারে সেখানে ধূলিসাৎ এবং ধ্বংসচিহ্ন দাউ দাউ করে জ্বলছে। পাকিস্তানের প্রায় 12টি শহর এই মুহূর্তে তার জন্য দায়ী শুধুমাত্র পাকিস্তান, কারণ পাকিস্তান হামলা চালায় আমরা চাই না, তাই আমরা কোনো নিরীহ মানুষকে টার্গেট করি না। কিন্তু পাকিস্তান তাকে নিয়ে তো আর কিছু বলার অপেক্ষাই রাখে না। আর যেই ছবিগুলো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এগুলোতে কুর্নিশ জানাতে হয় ভারতীয় সেনাকে। একদম। আর আরেকটা ব্যাপার হলো যে এখানে আমাদের দুঃখের বিষয় হলো আমাদের যেটা বলছিলাম যে পাকিস্তানি সাধারণ নাগরিকদের কথা ভাবলে চলবে না, কেননা ওখানে এইভাবে বাঁচবার চেষ্টা করে। তো সেখানে আপনাকে যদি মারতে হয়, এলিমিনেট করতে হয়, সেখানে কোলাটেরাল ড্যামেজ হবেই, সাধারণ নিরীহ মানুষ প্রাণ যাবেই। আমরা কিন্তু ওরকম সিভিলিয়ানসদের দিকে টার্গেট করে শেলিংটা করি না, কিন্তু ওরা সিভিলিয়ানসদের হাউসে আশ্রয় নেয় এই করতেই যে ভারত, ওরা খুব ভালোভাবে বুঝে গেছে, ওরা ভারতের সাইকিটা বোঝে যে এরা একটা ভদ্র দেশ। এইটা আমারও এটা ছিল যে এবারে ডেফিনেটলি তাহলে ট্রেনের ব্যবস্থা করতে হবে, কিন্তু ট্রেনের ব্যবস্থা করতে গেলে দেখুন যত ফার্স্টলি ট্রেনটা আসুক আপনার অন্তত ওই সময়টা তো অনেক বেশি লাগবে, তাতে ট্রেন ফ্লাইটের মতন কমফোর্টেবল নয়, সময়টা বেশি লাগবে। অতএব আইপিএল তো মানে ওই ট্রেন থেকে নেমে তার ধকল কাটাতে যতই লাক্সারির মধ্যে আসুন, তো সে একটা ভেন্যু থেকে ধরুন উড়িয়ে দিল বালুচ বিদ্রোহীরা। কোয়ার্টার 4 জায়গায় বিএলএর হামলা, অর্থাৎ ঘরে বাইরে একেবারে চাপে চিড়ে চাপটা দশা পাকিস্তানের। ঘরে বাইরে ব্যাপক চাপে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, গ্যাস পাইপলাইন উড়িয়ে দিল বালুচ বিদ্রোহীরা। কুয়া যায় 4 জায়গায় বিএলএর হামলা এবং এই হামলা একেবারে আরো বেশি করে কোণঠাসা বা বলতেই পারেন যে চিরচাপটা দশা এই মুহূর্তে পাকিস্তানে আছে। আমি ছোট্ট করে খুব বলবো, ওরা যে অত্যাচার সহ্য করেছে এবং জানবেন তার মানে কি বলবো, কোনো শব্দই তার জন্য যথেষ্ট হয় না। আর ওদেরকে গানশিপ হেলিকপ্টার দিয়ে মারতো পাক সেনা, এবং এখনো বোধহয় মারে রাস্তায় ঘাটে চারদিকে। আর বালুচিস্তান একটা স্বাধীন জায়গা ছিল, সেটা ব্রিটিশরা এবং এই মোহাম্মদ আলী জিন্না মিলে তারা একদম ষড়যন্ত্র করে ওই বালুচিস্তানকে একদম মানে ওখানে ওরা মিনারেলসে সমৃদ্ধ একটা জায়গা বালুচিস্তান, তো সেই জিনিস ওখানে ওরা ইউজও করতে পারে না, এবং সেখানে বালুচিস্তান সেগুলোকে যে নিয়ে একটা এই মুহূর্তে বড় খবর আপনাদেরকে জানাই। সকাল 10টায় যৌথ সাংবাদিক বৈঠক সেনা ও বিদেশ মন্ত্রকের। সকাল ঠিক 10টায় যৌথ সাংবাদিক বৈঠক সেনা ও বিদেশ মন্ত্রকের, এবং সেখানেই বৃহস্পতিবার রাতে যে প্রত্যাঘাত করে ভারত তার একেবারে খুঁটিনাটি তুলে ধরা হতে পারে, এই সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ আপনাদের মনে থাকবে বুধবার যখন ভারত বৈঠক করবে সেনা বিদেশ মন্ত্রক এবং সেখানে একেবারে ভারতের এই প্রত্যাঘাতের খুঁটিনাটি
বিষয়টি তুলে ধরা হতে পারে, এই সম্ভাবনাই প্রবল রয়েছে। এর আগে আমরা দেখি যে বৃহস্পতিবার রাতে একেবারে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও বৈঠক করেন 3 সেনাবাহিনীর প্রধানের সঙ্গে। এরই পাশাপাশি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্कर यहाँ पर मौका ना मिले कि यहाँ पर हमले कर सके, पर पूरी तरह से जो जम्मू सिटी, उधमपुर और यहाँ पर सांबा और कठुआ में यहाँ पर उसने कोशिश की थी वो विफल रहा। एलओसी पर यहाँ पर लगातार शेलिंग जारी है। पुंछ सिटी में भी कुछ जो मोटार शेल हैं वो आके एक बार फिर से गिरे हैं, पर मुंहतोड़ जवाब जो है भारतीय सेना की तोपों द्वारा दिया जा रहा है। और बताया जा रहा है कि कई सारी पोस्टें बर्बाद हुई हैं पाकिस्तानी सेना की, कई रेगुलर जो है मारे गए। इसके अलावा अगर बात करें तो फिलहाल के लिए जो प्रिकॉशनरी मेजर है वो सियालकोट का इलाका हो, कोटली का, भीमबर का इलाका हो, मुजफ्फराबाद का इलाका हो, लगातार वहां से जो तस्वीरें सामने आ रही है वो साफ तौर पर दर्शाती हैं कि अभी भी कई सारे जो लॉन्च पैड वहां पर चल रहे हैं उन पर भी यहाँ पर हमले किए जा रहे हैं। और भारतीय सेना पूरी तरह से निश्चिंत होकर उन पर हमले कर रही है ताकि इन आतंकी जो छोटे मोटे आतंकी बचे हैं वहां उन्हें भी यहाँ पर पूरी तरह से उनके পাকিস্তানের শয়তানি জবাব, ভারতের ভূখণ্ডে পাকিস্তানের ড্রোন হামলা, জম্মু সহ সীমান্তবর্তী এলাকাগুলোকে টার্গেট করে পাকিস্তান এবং একের পর এক ড্রোন হামলা চালানোর চেষ্টা। পাকিস্তানের সেই হামলার একেবারে মুহূর্তের জবাব ভারতের। পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান নামায় ভারত, এরই সঙ্গে ধ্বংস করে পাকিস্তানের 2টি J-17 যুদ্ধ বিমান। মোট 4টি পাক যুদ্ধ বিমান নামানো হয়। পাকিস্তানের হামলার চেষ্টা বানচাল, ভারতে হামলার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু তাতেও পাকিস্তানের F-16 একেবারে গুড়িয়ে দিয়ে আমরা ঠিক যেভাবে প্রত্যাঘাত করা হয় বা প্রত্যাঘাতের আগে যেভাবে হামলার মোকাবিলা করা হয় এবং ব্যর্থ চেষ্টা পাকিস্তানের, সেই মুহূর্তের ছবি আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এভাবেই পাকিস্তানের F-16 নামায় ভারত। একবার আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, দেখব সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। শুরুতেই দেখুন উধমপুর, এখানেও ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের, যদিও সেই ড্রোন একেবারে গুড়িয়ে দেয় ভারত। উধমপুরের পর পাঠানকোটেও হামলার বৃথা চেষ্টা পাকিস্তান हैं जो पजामा फोर्स अपनी तैयार कर रहे थे, जिनका पजामा आज पूरी तरह से फट चुका है। वो पजामा फोर्सेस को तैयार कर रहे थे कि आप मरने के लिए जाइए, हमारे में दम नहीं है। भारत ने हमारी जो पतलून है उसमें किस तरह से यहाँ पर पूरी तरह से हमें नंगा कर दिया। और अब कहीं ना कहीं जिस तरह से एयर डिफेंस सिस्टम भारत का यहाँ पर कामयाब हुआ है वो साफ तौर पर दर्शाता है कि पाकिस्तान जितनी मर्जी कोशिश कर ले। सुबह उसने 15 जगह पर कोशिश की, उसके बाद जम्मू में यहाँ कोशिश की, पठानकोट में, राजस्थान में, जहां जहां भी उसने कोशिश की हर जगह उसके मुंह की खानी पड़ी। और अब उसकी কথা বলছিলাম শুরুতেই, জম্মুতে একের পর এক পাক ড্রোন ভারতের আকাশ সীমায় হামলা চালানোর চেষ্টা, সেখানেও পাক ড্রোন একেবারে ঘুরিয়ে দেয় ভারত। জম্মু, পাঠানকোট, উধমপুর, হঠাৎ করেই দেখা যায় যে বৃহস্পতিবার রাত 8টার পর একাধিক জায়গায় পাক ড্রোনের এই মুহূর্তের একেবারে লাইভ ছবি আপনাদের সামনে রাখবো। উড়ির ছবি দেখুন, আপনারা দেখছেন একেবারে এই মুহূর্তে লাইভ ছবি। উড়ি পাকিস্তানের শয়তানির জবাব দিয়েছে ভারত। जितने भी उनके वो
थे ना, वो आए थे, मैंने उनको समझाया, मैंने भागो मत, आराम से रहो और ध्यान रखो अपना, सारो घर में जाओ आराम से। और मैं हंसी हॉस्पिटल आया चक्कर लगाने। जैसे जैसे मतलब कि ये जो पाकिस्तान जो कायराना हरकत कर रहा है बार बार, जैसे कि पहले भी इन्होंने पुंछ में और भी काफी सेक्टर में इन्होंने मतलब कि कायराना हरकत की जिसमें सिविलियन को नुकसान हुआ है। जो इनकी सजा थी वो इंडिया ने इनको दे दी है। जो टेररिस्ट था उन्होंने किसी भी सिविलियन पे कोई भी अटैक नहीं किया हुआ है। ये आमतौर पर सभी सिविलियन को बताया दिया जाए और इन पाकिस्तानों को भी बता दिया जाए कि हम आर्मी हमारी ভারতে প্রত্যাঘাত ভারতীয় সেনা ইসলামাবাদ, করাচি, লাহোর, সিয়ালকোট সহ 12টি শহরে প্রত্যাঘাত। কেঁপে উঠল পাকিস্তান। আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রাম থেকে উঠল মিগ-29। আগে ভারতের ভূখণ্ডে পাকিস্তানের ড্রোন হামলা, পাকিস্তানে F-16 যুদ্ধ বিমান নামালো ভারত। একই সঙ্গে আরো 3টি যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে ভারত। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে আমরা কথা বলেছি। এই মুহূর্তে আমরা ইসলামাবাদ, রাবলপিন্ডি, লাহোর, সিয়ালকোট, ভাগলপুর এন্ড করাচি এখানে আক্রমণ চালাচ্ছি। আজ রাতে আমরা ওদের একটা অ্যাওয়াক্স এয়ারবোর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম এয়ারক্রাফট সেটাকে ধ্বংস করেছি। আজকে ওদের একটা F-16 কে আমরা শুট ডাউন করেছি ইউজিং S-400 মিসাইল সিস্টেম। তো করেছে আক্রমণ করার প্রত্যেক কটা আক্রমণকে আমরা একদম বিফল করতে পেরেছি। এবার ভারতের এখন প্রত্যাঘাত, সে ভারতের প্রত্যাঘাত কি পাকিস্তান সামলাতে পারবে সেটাই বড় কথা। ভারতের প্রত্যাঘাত। কড়া নজর রয়েছে আমাদের জওয়ানদের, আর যার জেরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল হলো। অনুপ্রবেশের চেষ্টা বানচাল করলো বিএসএফ। সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, যদিও সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে বিএসএফ এর জেরে। একদিকে বৃহস্পতিবার রাতে ভারতে ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের, অর্থাৎ পাকিস্তানের যাবতীয় চেষ্টাই ব্যর্থ করেছে ভারত। ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শুনব। ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক রেসপন্স খুব ওয়েল ক্যালকুলেটেড, ওয়েল অর্গানাইজড। আমরা হচ্ছি ওয়ার্ল্ডের 4th মোস্ট স্ট্রংগেস্ট মিলিটারি। পাকিস্তানের নম্বর 12-14 কাছে আছে। ইট ইজ অনলি বিকজ অফ ওদের কাছে 2-4টা নিউক্লিয়ার ওয়েপন্স আছে। ওদের যে সামরিক কনভেনশনাল আর্মির মিলিটারির অবস্থা খুব খারাপ। আর পাকিস্তানে একটা ওপেন জোক আছে, ইস্যুটা একেবারে উল্টো হয়ে গেছে।
রাধে রাধে।